এই ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ে এনটিপিসি পরীক্ষার সিবিটি 1-এর জিকে সেট এবং এটি হলো সেট 2। চলো শুরু করা যাক। 11 নম্বর প্রশ্ন আছে, দেখো, চাকমা রিফিউজিস আর মাইগ্রেন্ট টু ইন্ডিয়া ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং নেইবারিং কান্ট্রিজ। চাকমা শরণার্থীরা কোন প্রতিবেশী দেশ থেকে ভারতে অভিবাসী, মানে কোন দেশ থেকে চাকমা অধিবাসীরা ভারতে এসেছিল? বাংলাদেশ, মায়ানমার, চীন, নেপাল। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চাকমা শরণার্থী যারা আছে তারা এসেছিল বাংলাদেশ থেকে। অপশান এ হবে সঠিক। ঠিক আছে, তাহলে বাংলাদেশ হবে কি? বাংলাদেশ হবে তোমার চাকমা শরণার্থী, চাকমা। ঠিক আছে, চাকমা রিফিউজি। মায়ানমারের রিফিউজি বা শরণার্থী কি? এরা হচ্ছে রোহিঙ্গা নামে পরিচিত, রোহিঙ্গা। ঠিক আছে, এই রোহিঙ্গিরা মেনলি মায়ানমার থেকে এসেছিল কোথায়? বাংলাদেশ। ঠিক আছে, এবং এই বাংলাদেশের কক্সবাজার বলে একটি জায়গা আছে, কক্সবাজার। এই কক্সবাজার হলো বিশ্বের মধ্যে যত তোমার হচ্ছে রিফিউজি ক্যাম্প রয়েছে তার মধ্যে কিন্তু এটি একটি বিখ্যাত রিফিউজি ক্যাম্প। ঠিক আছে, এটি একটি রিফিউজি ক্যাম্প মানে গুরুত্বপূর্ণ যত ক্যাম্প আছে বিশ্বের মধ্যে তার মধ্যে এটা একটা রিফিউজি ক্যাম্প হবে তোমার হচ্ছে কক্সবাজারে। এরা রোহিঙ্গাদের জন্য আছে মেনলি। আচ্ছা, এছাড়াও বিশ্বের প্রতিটি দেশেই মোটামুটি কিন্তু কম বেশি এই রিফিউজি ক্যাম্প বা এই রিফিউজি আছে। যেমন তোমাকে যদি এরকম আসে, আচ্ছা তার আগে বলে রাখি, এই রোহিঙ্গা যে ইস্যু সেটা কিন্তু 2017 সাল থেকে হয়েছে রোহিঙ্গা ইস্যুটা। ঠিক আছে, রোহিঙ্গা ইস্যু 2017 সালের। আর ধরো তোমার সাইরিয়ান রিফিউজি যদি বলি, এটা কিন্তু সাইরিয়ার ঘটনা, এবং সাইরিয়ার রিফিউজি হয়েছিল 2011 সালে হয়েছিল সাইরিয়া রিফিউজি। ধরো এই যে রিসেন্ট যে যুদ্ধ হলো সেটাকে আমরা বলি ইউক্রেন রিফিউজি, ইউক্রেনিয়ান রিফিউজি। ঠিক আছে, ইউক্রেনিয়ান রিফিউজি এটা ইউক্রেনে উৎপন্ন হয়েছিল। ঠিক আছে, ইউক্রেন থেকে যে যুদ্ধ হলো ইউক্রেন এবং রাশিয়া থেকে, এবং সেই ইউক্রেনিয়ান যুদ্ধের ফলে প্রচুর রিফিউজি তৈরি হয়েছে, প্রচুর শরণার্থী তৈরি হয়েছে, এবং এই শরণার্থীগুলো বিশ্বের প্রচুর দেশে কিন্তু তারা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পোল্যান্ড বলো, জার্মানি বলো, তারপর তোমার ওইদিকে আছে তোমার রোমানিয়া। ঠিক আছে, বা ইউরোপের বিভিন্ন যে কান্ট্রিগুলো সেইগুলোতে কিন্তু এই ইউক্রেনের তোমার যে রিফিউজিগুলো সেগুলো ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে চাকমা শরণার্থী কোন দেশ থেকে ভারতে অভিবাসী বা ভারতের রিফিউজি কোন দেশের? ঠিক আছে, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে বাংলাদেশের বর্তমানে প্রেসিডেন্ট কে আছে বলো তো? বাংলাদেশের বর্তমানে প্রেসিডেন্ট এটা আছে মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিক আছে, শাহাবুদ্দিন। ঠিক আছে, বাংলাদেশের বর্তমানে প্রেসিডেন্ট আছে কি? মোহাম্মদ শাহাবুদ্দিন। আর যে প্রধানমন্ত্রী তো কেউ নেই, তাই তো, এখন চিফ অ্যাডভাইজার আছে, চিফ অ্যাডভাইজার ইনি কি আছে? যে হচ্ছে মোহাম্মদ ইউনুস খান বা মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, আচ্ছা তোমার প্রেসিডেন্ট গেল, চিফ অ্যাডভাইজার গেল, আরেকটা আছে তোমার হচ্ছে চিফ জাস্টিস মানে চিফ জাস্টিস ইন্ডিয়া না, চিফ জাস্টিস মানে প্রধান বিচারপতি কে আছে বাংলাদেশে? তার নাম হচ্ছে সায়েদ রাফাত আহমেদ। ঠিক আছে, সাহাদ রাফাত আহমেদ ইনি। এগুলো ওয়ার্ল্ডের কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা পড়ে ফেললাম কি, যে প্রেসিডেন্ট আছে মোহাম্মদ শাহাবুদ্দিন, চিফ অ্যাডভাইজার হিসেবে এখন রয়েছে মোহাম্মদ ইউনুস, ইনি নোবেল পুরস্কার প্রাপক, এবং চিফ জাস্টিস আছে সাহেদ রাফাত আহমেদ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে? আমরা সবাই জানি যে 1971 সালে 16ই ডিসেম্বর, তাই তো, 16ই ডিসেম্বর 1971, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। দেখো, এই যে বিশ্বে যত শরণার্থীরা রয়েছে তারা শুধুমাত্র যে খুব দুর্বল প্রকৃতির তা কিন্তু না। এদের মধ্যে ধরো অ্যালবার্ট আইনস্টাইনের কথা যদি বলি, ঠিক আছে, অ্যালবার্ট আইনস্টাইন ইনিও কিন্তু তোমার একজন রিফিউজি বলতে পারো। উনি জার্মান জিউসের রিফিউজি ছিল। তারপর ধরো আমাদের যে নিউক্লিয়ার চুল্লি যে আবিষ্কার করেছে, এনরিকো ফার্মি, তাই তো, এনরিকো ফার্মি। এই এনরিকো ফার্মি কি? ইনিও কিন্তু তোমার একজন রিফিউজি। বা খুব রিসেন্টলি যদি তোমরা বলা যায়, আমাদের ইন্ডিয়ার এদিকে খুব ফেমাস 14th দলাই লামা কোন দেশ থেকে এসছে তোমরা সবাই জানো, যে ইনি এসেছিল তিব্বত, চীনের তারাখে বা তিব্বত থেকে তুমি কিন্তু ভারতবর্ষে এসেছিল কত সালে? 1959 সালে। ঠিক আছে, ভারতে এসেছিলেন। এবং এনার অ্যাকচুয়াল নাম যদি বলি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে এই যে 14th দলাই লামা যিনি এখন ভারতের হিমাচল প্রদেশে আছে 14th দলাই লামা। হিমাচল প্রদেশে মেনলি তোমার যে রাজধানী একটা তো সিমলা গেল, আর একটা তোমার হচ্ছে ধর্মশালা। ঠিক আছে, ধর্মশালা। এই ধর্মশালাতে কিন্তু ইনি আছে বর্তমানে। এটা ক্লার্কশিপের কোশ্চেন।
ঠিক আছে, ক্লার্কশিপের। আচ্ছা, এই 14 দলাই লামার প্রকৃত নাম কি, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 14 দলাই লামার প্রকৃত নাম হচ্ছে তেনজিং গোয়াৎসো, ঠিক আছে, তেনজিং গোয়াৎসো, ইনি হলো মানে প্রকৃত নাম 14 দলাই লামার। এগুলো একটু মুখস্থ রাখবে। এবং ইনি ধর্মশালাতে আছে হিমাচল প্রদেশের। যত ওখান থেকে লামা যারা আছে, যারা তিব্বত থেকে এসেছিলো, তারা মোটামুটি সবাই ধর্মশালাতেই অবস্থান করেছে। 12 নম্বর প্রশ্ন আছে, সোহাগাৎসু ইজ দ্য নিউ ইয়ার ফেস্টিভ্যাল অফ হুইচ কান্ট্রি? সোহাগাৎসু কোন দেশের নববর্ষ উৎসব? ব্রাজিল, নিউজিল্যান্ড, জাপান, ফ্রান্স। দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই যে সোহাগাৎসু যে নববর্ষের যে উৎসব, এই নববর্ষের উৎসবটা সবথেকে বেশি ফেমাস, এটা হচ্ছে তোমার জাপানে, ঠিক আছে। এছাড়া এই যে সোহাগাৎসু যে উৎসবটা, এটা কিন্তু ওখানে আরও বেশ কিছু নামে পরিচিত, ঠিক আছে। যেমন এটাকে নাম হচ্ছে ওসোগাৎসু, এই নামটাও একে বলা হয়, সোহাগাৎসুকে ওসোগাৎসু। এছাড়া ওমিসাকা বলা হয়, এটার একটা নাম হচ্ছে ওমিসাকা। এছাড়া আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অটসুগোমারি, ঠিক আছে। তাহলে ওসোগাৎসু, ওমিসাকা এবং অটসুগোমারি, এই তিনটেই নামে কিন্তু পরিচিত সোগাৎসু, ঠিক আছে, যেটা জাপানি নিউ ইয়ার ফেস্টিভ্যাল। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান বিভিন্ন স্টেটে এই নিউ ইয়ার ফেস্টিভ্যাল বিভিন্ন নামে পরিচিত, সেগুলো আমরা এর সাথে পড়ে নিই। আচ্ছা, বলো যে পাঞ্জাবের নিউ ইয়ার ফেস্টিভ্যালের নাম কি? সেটাকে আমরা বলি কি বৈশাখী উৎসব, তাই তো, বৈশাখী। ধরো আমাদের যে তামিলনাড়ুর যে নববর্ষ উৎসব, তাকে বলে পুথান্ডু, ইম্পর্টেন্ট কিন্তু প্রচণ্ড, পুথান্ডু। মোটামুটি এই পয়লা বৈশাখগুলো বা তোমার এই নিউ ইয়ারগুলো আমাদের ইন্ডিয়াতে হয় 14ই এপ্রিল অথবা 15ই এপ্রিল, ঠিক আছে। মানে এপ্রিল মাসের মাঝামাঝিতে, সবসময় মাথায় রেখো, এপ্রিল মাসের মাঝামাঝিতে কিন্তু এই নিউ ইয়ার ফেস্টিভ্যালটা হয়, ঠিক আছে, নিউ ইয়ার ফেস্টিভ্যাল হয়। তাহলে পাঞ্জাবে হচ্ছে বৈশাখী উৎসব, তামিলনাড়ুতে হচ্ছে পুথান্ডু, কেরালা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কেরালাতে কী বলবো, কেরালাতে হচ্ছে বিশু উৎসব বা বিশু ফেস্টিভ্যাল। এই যে নববর্ষকে আমরা ওয়েস্ট বেঙ্গলে কী বলি, এটাকে বলি পয়লা বৈশাখ, তাই তো, পয়লা বৈশাখ উৎসব। এরকম প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা নাম আছে। ধরো এইটাকে যখন আসামে চলে যাচ্ছে, ঠিক আছে, যখন আসামে হচ্ছে এই উৎসবের নাম হচ্ছে তোমার বহাগ বিহু, বিহু ওখানকার প্রধান একটা উৎসব, বহাগ বিহু। তার মধ্যে বহাগ বিহু যেটা, ওটা কিন্তু ওদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। বা এই বহাগ বিহুরই আরেকটা নাম আছে, রঙ্গলি বিহু, ঠিক আছে। কাটি বিহু আছে, রঙ্গলি বিহু আছে, ঠিক আছে। তাহলে এই যে বহাগ বিহুর একটা নাম হচ্ছে রঙ্গলি বিহু, যেটা ওখানকার নিউ ইয়ার ফেস্টিভ্যাল। আচ্ছা, এছাড়া চলো আরও কয়েকটা আমরা পড়ে ফেলের সাথে, যেমন উগাদি ফেস্টিভ্যাল। উগাদি ফেস্টিভ্যাল কোথাকার? উগাদি ফেস্টিভ্যাল মেনলি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে এবং তোমার হচ্ছে পাশে রয়েছে তেলেঙ্গানা, এই দুটো স্টেটেরই কিন্তু উগাদি ফেস্টিভ্যাল, এটাও একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল। যেমন ওড়িশাতে এই উৎসবটাই, এটা অন্য নামে পরিচিত, সেটাকে আমরা বলি পানা সংক্রান্তি, এটা হচ্ছে উড়িষ্যার নিউ ইয়ার ফেস্টিভ্যাল। এরকম প্রত্যেকটা স্টেটের, যেমন মহারাষ্ট্র যদি বলি, মহারাষ্ট্রকে এটাকে বলা হয় গুডি পদোয়া, ঠিক আছে, গুড়ি পদোয়া। এইভাবে তোমাকে সবগুলো মুখস্থ করতে হবে। মোটামুটি বেশিরভাগটা আমি বলে দিলাম, এগুলো একটু ভালো করে পড়ো। নেক্সট হলো, তাহলে এটার যে সোহাগাৎসু এটাকার কোন দেশের নিউ ইয়ার ফেস্টিভ্যাল? সেটা হচ্ছে তোমার সঠিক উত্তর হবে অপশান সি, জাপান। 13 নম্বর প্রশ্ন আছে, হুইচ কান্ট্রি ইজ দ্য বিগেস্ট প্রডিউসার অফ কফি ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? ঠিক আছে, ভিয়েতনাম, ব্রাজিল, কলম্বিয়া, ভারত। এর সঠিক উত্তর বর্তমানে হয়ে যাবে কিন্তু ব্রাজিল। মানে এখনও পর্যন্ত যে পরিমাণ কফি উৎপন্ন করে, মোটামুটি আগামী 10 বছরে কিন্তু একে অতিক্রম করতে পারবে না, ঠিক আছে, যা পরিমাণ এখনও পর্যন্ত ও তৈরি করে। তাহলে বিশ্বের সবথেকে বেশি কফি প্রডিউসার হচ্ছে তোমার ব্রাজিল হবে। তাহলে ফার্স্ট র্যাঙ্কিংয়ে যদি বলি, তাহলে সেটা হবে তোমার কি, কফি উৎপাদনের জন্য ব্রাজিল হবে, ঠিক আছে, ব্রাজিল। 2 নম্বরে কি আছে? সেকেন্ডে হবে কিন্তু ভিয়েতনাম হয়েছে, সেকেন্ডটা আমাদের পরে রাখতে হবে। আচ্ছা, থার্ডে যদি বলি, থার্ডে বর্তমানে আছে তোমার ইন্দোনেশিয়া। আর ফোর্থ যদি বলি, থার্ড পড়লে হয়ে যাবে, ফোর্থটা আমরা এক্সট্রা পড়ছি, ফোর্থ হচ্ছে তোমার কলম্বিয়া হলো। তাহলে ভিয়েতনাম এটা পেলাম, এটা হচ্ছে তোমার সেকেন্ড ভিয়েতনামটা, কলম্বিয়া হচ্ছে তোমার ফোর্থ, ঠিক আছে। আগে কলম্বিয়ার তোমার থার্ড ছিল, এখন কিন্তু ফোর্থ হয়ে গেছে, ইন্দোনেশিয়া থার্ডে চলে এসছে। এবং ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি তোমার আর্কিপেলাগো আছে, মানে আর্কিপেলাগো মানে অনেকগুলো গ্রুপ অফ আইল্যান্ড আছে, ঠিক আছে, এই ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা, জাকার্তা, তাই তো। আর জাকার্তা যদি না থাকে তাহলে তোমাকে নুসান্তারা মারতে হবে কিন্তু, হ্যাঁ, নুসান্তারা, ঠিক আছে। নুসান্তারা হচ্ছে জাকার্তা, যদি না অপশান থাকে তাহলে এর ক্যাপিটাল হবে নুসান্তারা। আচ্ছা, নেক্সট চলে আসো। তাহলে সবথেকে বেশি কফি উৎপন্ন করে ব্রাজিল, বললাম যে আগামী 10-15 বছর মোটামুটি একে আর অতিক্রম করতে পারবে না, তাহলে এটাই তুমি মারবে যে ব্রাজিল হচ্ছে ফার্স্ট। ভারত কিন্তু মিল্ক প্রোডাকশানে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক ভারতে, ঠিক আছে। আর এশিয়ার মধ্যে যদি বলি, এশিয়ার মধ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয় কিন্তু ভারতে। এশিয়ার মধ্যে কফি উৎপন্ন হয় সবথেকে ভারতে। মেনলি ভারতে যে কফি উৎপন্ন হয় তার মধ্যে যে স্টেটটা সবথেকে বেশি কফি উৎপন্ন করে সেটা হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। কর্ণাটকে সবথেকে বেশি কফি উৎপন্ন হয় এবং এটা সবথেকে বেশি পরিমাণে। আর বিশ্বের মধ্যে সবথেকে যদি তোমার দামি কফি বলি, সবথেকে কস্টলি কফি, ঠিক আছে, কস্টলি কফি যদি বলা যায় সেটাকে নাম বলা হয় কপি লুয়াক, LUWAK, ঠিক আছে। কপি লুয়াক সবথেকে কস্টলি কফি, এটা সবথেকে দাম বেশি আছে বর্তমানে। এইটাকে অনেক সময় বলা হয় সিভেট কফি, এই একই। কপি লুয়াকটা আমরা বেশি চিনি। আর মিল্ক প্রোডাকশানে বললাম যে ভারত সবথেকে বেশি মিল্ক প্রোডাকশান করে। আর ভারতের মধ্যে মিল্ক প্রোডাকশানে সবথেকে বেশি হচ্ছে তোমার রাজস্থান, উত্তরপ্রদেশ কিন্তু হবে না, রাজস্থান হবে, ঠিক আছে। বর্তমানে রাজস্থান সবথেকে বেশি মিল্ক প্রোডাকশান করে ভারতে। তাহলে এই ছিল। নেক্সট হলো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম সিচুয়েটেড? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? ঠিক আছে, ভারতের কোন শহরে তোমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম রয়েছে? কোচি, দেরাদুন, বিশাখাপত্তনম, কান্ডলা। দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম এটা আছে তোমার হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ডে আছে মেনলি দেরাদুন। এই দেরাদুনে এটা তৈরি হয়েছিল মোটামুটি 1960 সালের দিকে। এবং এই দেরাদুনে কিন্তু প্রচুর রিসার্চ সেন্টার আছে যেগুলো মুখস্থ করতে হবে। তার মধ্যে ধরো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে আমরা আলাদা ক্লাস নেব। সার্ভে অফ ইন্ডিয়া এছাড়া অনেকগুলো সার্ভে অফ ইন্ডিয়া আছে, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, এরকমভাবে আছে। তাহলে ভারতের শুধুমাত্র সার্ভে অফ ইন্ডিয়া যদি বলি তাহলে হচ্ছে দেরাদুনে আছে, ঠিক আছে। এরা ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে, এরা ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ এরা তৈরি করে কিন্তু TRO হবে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করেছে তোমার এই সার্ভে অফ ইন্ডিয়া। এছাড়াও এই দেরাদুনে কিন্তু ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, এখানে অবস্থিত। এছাড়াও এখানে ধরো এটাকে আরটি আছে IIRS বলি শর্টে আমরা, IIRS কিন্তু দেরাদুনে অবস্থিত। IIRS মানে তোমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং স্টেশন বা রিমোট সেন্সিং, এটা কিন্তু IIRSটা তোমার কিন্তু দেরাদুনে আছে, ঠিক আছে। যেমন কিন্তু IIRS আছে এটা, আর IISC বলে কিন্তু অন্য কিছু উত্তর হয়ে যাবে, IISC, ঠিক আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স হচ্ছে বেঙ্গালুরু, ঠিক আছে। তাহলে এগুলো হবে। নেক্সট হলো, হোয়েন ওয়াজ দ্য নেম ইউনাইটেড নেশন কয়েন্ড? জাতিসংঘ নামটি কখন তৈরি করা হয়েছিল? 1 জানুয়ারি 1943, 1 জানুয়ারি 1945, 1 জানুয়ারি 1942, 1 জানুয়ারি 1947। দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1 জানুয়ারি 1942, অপশান সি হবে সঠিক, 1 জানুয়ারি 1942, ঠিক আছে। এটি তখন এই নামকরণটা করেছিল কে? তখন ইউএসএর যে প্রেসিডেন্ট, যার নাম ছিল কি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, ইনি কিন্তু এই নামটা LT হবে, রুজভেল্ট কিন্তু এই UNO বা ইউনাইটেড নেশন এই কথাটা কিন্তু উনি দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এটা তৈরি হয় কত সালে? এটা ফাউন্ডেড তোমার হচ্ছে 1945 সালের 24শে অক্টোবর, এই দিনে তৈরি হয় তোমার UNO, জাতিসংঘ, ঠিক আছে। এই জন্য 24শে অক্টোবর এই দিনটাকে বলা হয় কি UNO ডে, জাতিসংঘ দিবস, ঠিক আছে। তাহলে 1945 সালে গঠিত হলো UNO। এই UNOর কিন্তু 6টা মেজর অর্গান রয়েছে, প্রধান যে সংস্থাগুলো, তার মধ্যে ধরো জেনারেল অ্যাসেম্বলি, যেটাকে আমরা বলি 1 নম্বরে জেনারেল অ্যাসেম্বলি, 2 নম্বরে যেটা আছে সিকিউরিটি কাউন্সিল, ঠিক আছে, 3 নম্বরে যদি বলি আমাদের যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এগুলো আছে, তারপরে তোমার সেক্রেটারিয়েট আছে। এইভাবে টোটাল এগুলো আমরা আলাদা ক্লাস নেবো UNO থেকে। তাহলে এইগুলো কিন্তু সবই তোমার UNOর সংস্থা, ঠিক আছে। এর মধ্যে বেশিরভাগ সংস্থারই হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা আছে কি হেগ শহরে, দ্য হেগ, এটা নেদারল্যান্ডের হেগ শহরে আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তাহলে জাতিসংঘ নামটা কখন তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে 1942 1 জানুয়ারি, কিন্তু জাতিসংঘ গঠিত হলো কিন্তু অন্য তারিখে, সেটা হচ্ছে 1945
24শে অক্টোবর। ঠিক আছে, নেক্সট হলো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ ড্যাশ পার্টস অ্যান্ড ড্যাশ শিডিউল। ভারতের যে সংবিধান তাতে কতগুলো অংশ এবং কতগুলো তফসিল রয়েছে। ভারতের সংবিধান যখন স্টার্ট হলো, শুরু হলো, যখন চালু হলো, তখন কিন্তু মাত্র আর্টিকেল সংখ্যা যদি বলি, তখন যে আমাদের যে ধারা, আর্টিকেল নাম্বার, এই আর্টিকেল ছিল মাত্র 395টি। আর এখন আছে কত, মোটামুটি 448টা কিন্তু আর্টিকেল রয়েছে। আর যদি পার্ট বলি, অংশ যদি বলি, তখন পার্ট ছিল প্রথমে যখন স্টার্টিংয়ে পার্ট ছিল মাত্র 22টা, এখন সেই পার্ট বেড়ে হয়েছে কত, 25টা। তোমাকে যদি বলি শিডিউল কতগুলো আছে, শিডিউল বা তপশিল, শিডিউল তখন ছিল তোমার মাত্র 8টি, এটা আরও 4টি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এখন আছে 12টি। আর অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্ট তোমার হয়েছিল, এখন হচ্ছে 106তম অ্যামেন্ডমেন্ট, লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে যে কতগুলো পার্ট ছিল আর কতগুলো শিডিউল ছিল। দেখো এখানে দেখো পার্ট নম্বর কত ছিল, প্রথমে স্টার্টিংয়ে পার্ট ছিল 22টা পার্ট ছিল। ঠিক আছে, 22টা পার্ট। ঠিক আছে, 22, দেখো এখানেও 22 আছে, এখানে প্রথমে দেখো পার্ট জানতে চাইছে, প্রথমে পার্ট জানতে চাইছে আর শিডিউল। ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ ড্যাশ পার্ট আর ড্যাশ শিডিউল। ঠিক আছে, বর্তমানেও জানতে চাইতে পারে যে বর্তমানে 25টা আছে, দেখো আগে ছিল 22টা, তাহলে এইটা যদি আমি ধরে ক্যালকুলেট করি যে 22টা পার্ট আর শিডিউল ছিল কত, 8, দেখো 22 আর 8 কোনো জায়গায় অপশান নেই, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো না। তার মানে বর্তমানটা জানতে চাইছে। ঠিক আছে, 25টা পার্ট আছে আর শিডিউলটা কত আছে, 12টা, তাহলে 25 আর 12 মানে অপশান হবে ডি হবে। 25টা পার্ট আছে আর 12টা তোমার শিডিউল আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস ইজ ওয়ান অফ দ্য 6 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ইউনাইটেড নেশন। ইউনাইটেড যে জাতিসংঘ যেটা আছে তার নিম্নলিখিত কোন ভাষাটি এই জাতিসংঘের 6টি সরকারি ভাষার মধ্যে একটা, 6টা টোটাল ইউনাইটেড অর্গানাইজেশন যে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এর 6টা যে ভাষা ছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে কোন ভাষাটি মানে সরকারি ভাষা। এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক বলেছিলাম। ঠিক আছে, এর আগেও কোনো ভিডিওতে বলেছি, আবারও আলোচনা করছি যে মনে করো ধরো করোনা যখন হয়েছিল, করোনা ডিজিজ, ঠিক আছে, করোনা ডিজিজের সময় একজন ব্যক্তি প্রচণ্ড ক্রিটিক্যাল পরিস্থিতি, তখন তাকে নার্সিংহোমে বা হসপিটালে যখন ভর্তি করা হলো, সে জেনারেল ওয়ার্ডে যখন ছিল, তার অবস্থা প্রচণ্ড খারাপ, তখন তাকে ভর্তি করা হলো কোথায়, আরসিসিউতে। আরসিসিউ, এই যে আরসিসিউ মানে সিসিউ থেকে আরও মানে ক্রিটিক্যাল কন্ডিশন হলো তখন আরসিসিউ, তাহলে এই যে আরসিসিউতে তাকে ভর্তি করা হলো। ঠিক আছে, একটা পেশেন্টকে, তাহলে এই পেশেন্ট যখন আরসিসিউতে রয়েছে, ও তো মানে অচেতন অবস্থায়, সেন্সলেস পুরোটায়, ডাক্তার কিছুতেই ওনার সাড়া পাচ্ছে না, প্রচুর ইঞ্জেকশন খেয়েছে। হঠাৎ করে একদিন মানে তার সাড়া হলো আর কি, হঠাৎ করে তার সেন্স এসছে। তখন প্রথম যখন সেন্স এসছে, আগেই ডাক্তারকে জিজ্ঞেস করছে, মানে মানুষ অন্য কথা জিজ্ঞেস করে, প্রথমেই ডাক্তারকে জিজ্ঞেস করছে যে আপনার ডিগ্রি কী। ডাক্তার হয়তো অবাক হয়ে গেছে, ব্যাপারটা কী হলো যে হঠাৎ করে প্রথম কথাই আমার ডিগ্রি জানতে চাইছে। ঠিক আছে, ডাক্তার একটু হতবাক হয়ে একটু ভেবাচাকা খেয়ে বলছে EFRCS। ঠিক আছে, মানে হট করে থতমত খেয়ে গেছে। ই ফর ইংলিশ, এ ফর আরবিক, এফ ফর ফ্রেঞ্চ, আর ফর রাশিয়ান, সি ফর চাইনিজ, আর এস ফর স্প্যানিশ। ঠিক আছে, এই টোটাল তোমার 6টা ল্যাঙ্গুয়েজ যেটা বললাম, এই যে EAFRCS। ঠিক আছে, এই আছে 6টা হচ্ছে তোমার ইউএনও স্বীকৃত ভাষা। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম যে গল্পটা, সেটা হচ্ছে এই যে সেই ব্যক্তি কিছুদিন পর তো ছুটি হয়ে গেল, তখন ও এত ইঞ্জেকশন খেয়েছে, ওই যেখানে ওয়ার্ডে ভর্তি ছিল যেখানটায় মানে সিসিউতে, তার থেকে ক্রিটিক্যাল কন্ডিশন বললাম যে আরসিসিউ, ওকে বলছে আরসিসিউ বাই, তোমার যেন ওখানে আর না আসতে হয় বা আর তোমার যেন দেখা না পাই, কেন এত ইঞ্জেকশন খেয়েছে, এখানে যেন আর ঢুকতে না হয়। ঠিক আছে, আরসিসিউ বাই, এখান থেকে আমরা মনে রাখতে পারি এই যে আরসিসিউ বাই, এই যে আর ফর হচ্ছে তোমার রাশিয়া হবে, আর ফর রাশিয়া, সি ফর কানাডা, আর এই যে পরের সি, এই পরের সি মানে হচ্ছে চায়না। ঠিক আছে, প্রথমে দেখো কানাডাটা বেশি অক্ষর, চায়না দেখো কম অক্ষর, যেন কানাডাটা আগে হবে। ইউ ফর ইউএসএ আমেরিকা, বি ফর ব্রাজিল, আর এ ফর হচ্ছে অস্ট্রেলিয়া, আর এ মানে ইন্ডিয়া। এটা যেটা বলতে চাইলাম যে ভারতের পজিশন কোথায় আছে, শুধু ভারতের না, পৃথিবীর যে তাবত্তবর যে বড় বড় সাইজের দেশ আছে তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে। ইন্ডিয়ার দেখো এখানে যদি তুমি র্যাঙ্কিং করো, যে র্যাঙ্কিং করলে দেখো রাশিয়া আছে 1-এ, কানাডা 2, চায়না 3, ইউএসএ 4, ব্রাজিল 5, অস্ট্রেলিয়া 6, ইন্ডিয়া আছে 7। তাহলে এরকমভাবে এনটিপিসি কিন্তু অনেকগুলো কোশ্চেন এসছে, এর জন্য আমি একদম ডাইরেক্ট, এটা আমার বানানো ট্রিক্স, সেটা হচ্ছে আরসিসিউ বাই। ঠিক আছে, তাহলে তোমার পরপর র্যাঙ্কগুলো মনে থাকবে। তাহলে এক্ষেত্রে যে সরকারি ভাষার মধ্যে কোনটি সরকারি ভাষা ইউএনও স্বীকৃত, সেটা চায়না হয়ে যাবে, অপশান এ হবে সঠিক উত্তর।
হু হ্যাজ দ্য গ্র্যান্ডসন অফ ভীম অ্যান্ড হিড়িম্বা অ্যাজ পার মহাভারত? মহাভারত অনুসারে ভীম এবং হিড়িম্বার নাতি কে ছিল? বারবারিকা, ইরাভান, পরীক্ষিত আর বাব্রুবাহন। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বারবারিকা। দেখো এই যে ভীম, মহাভারত অনুসারে যদি ভীম দেখি, ভীমের স্ত্রী ছিল হচ্ছে হিড়িম্বা, ঠিক আছে, হিড়িম্বা। এবং এই যে ভীম এবং হিড়িম্বার যে সন্তান, এর যে ইনার যে সন হলো, ইনার যে সন্তান ছিল তার নাম ছিল হচ্ছে ঘটোৎকচ, ঠিক আছে, ঘটোৎকচ, ঘটোৎকচ ছিল। এই যে ঘটোৎকচ, এই ঘটোৎকচের যে ছেলে তার নাম ছিল হচ্ছে বারবারিকা, ইনার নাম ছিল হচ্ছে বারবারিকা, ঠিক আছে, বারবারিকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে ভীম এবং হিড়িম্বার যে নাতি সেটা হয়ে যাবে বারবারিকা, কেননা ভীম এবং হিড়িম্বার সন্তান হলো ঘটোৎকচ এবং ঘটোৎকচের সন্তান হলো বারবারিকা, তাহলে নাতি হিসেবে হবে বারবারিকা। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। ইন্ডিয়া হ্যাজ বিন এ WTO মেম্বার, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার কত সালে হয়? ভারত WTO এর সদস্য কত সালে হয়েছিল? 1998, 1995, 1996, 1997। দেখো WTO যে নাম, আগে নাম ছিল হচ্ছে গ্যাট, GATT। এই গ্যাট থেকে নাম চেঞ্জ হয়ে 1995 সালে কিন্তু নাম চেঞ্জ হয়ে WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নাম হয় এবং 1995 সাল থেকেই কিন্তু ভারত এই WTO সদস্য, ঠিক আছে। এই যে এর আগেও আমরা একটা ভিডিওতে বলেছি, দেখো যে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WHO হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রথমে একটা বিশ্ব বাণিজ্য সংস্থা, তারপরে WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহবিদ সংস্থা। এই দেখো এখানে যদি আমরা দেখি, প্রথমে W এবং শেষে যদি O দিয়ে শেষ হয়, প্রথমে W এবং O দিয়ে যদি শেষ হয়, প্রত্যেকটার হেডকোয়ার্টার হবে কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা হবে হেডকোয়ার্টার। তাহলে এই যে WTO, এর WTOর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। হুয়ের হেডকোয়ার্টার জেনেভা, WMO এরও কিন্তু উত্তর হবে জেনেভা। তাহলে ভারত কত সাল থেকে WTOর মেম্বার? 1995, অপশান বি হবে সঠিক। নেম দ্য আর্কিটেক্ট হু ডিজাইন নিউ দিল্লি, নতুন দিল্লির নকশাকারী বা স্থপতি নাম কি? নকশাকারী যে স্থপতি মানে ডিজাইনারের নাম কি? লে কর্বুসিয়ার, স্যার এডউইন লুটিয়েন্স, আন্দু পল, জর্জ বেকার। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্যার এডউইন লুটেন্স। এই যে আমাদের যে নিউ দিল্লি, ইন্ডিয়ার নিউ দিল্লিকে তাহলে ইনি ডিজাইন করে। শুধু নিউ দিল্লি না, এর সাথে সাথে যে আমাদের প্রেসিডেন্ট হাউস, যে প্রেসিডেন্ট হাউস আছে, সেই প্রেসিডেন্ট হাউসও কিন্তু ইনি ডিজাইন করেছিলেন। এই যে ইন্ডিয়ান প্রেসিডেন্ট হাউস, এই ইন্ডিয়ান প্রেসিডেন্ট হাউসের আরেকটি নাম হচ্ছে রাইসিনা হিলস, রাইসিনা হিলস, ঠিক আছে। তাহলে রাইসিনা হিলস বা প্রেসিডেন্ট হাউস এবং নিউ দিল্লি, এর ডিজাইন কে করেছিলেন? সেটা হচ্ছে স্যার এডউইন লুটেন্স। লে কর্বুসিয়ার কী করেছিল? এটা হচ্ছে চণ্ডীগড়, ঠিক আছে, চণ্ডীগড়। এই চণ্ডীগড়ের যে ডিজাইনার তিনিও কিন্তু লে কর্বুসিয়ার। চণ্ডীগড়ের রাজধানী কিন্তু চণ্ডীগড়। এর সাথে পাঞ্জাবের রাজধানী যদি বলি, পাঞ্জাবের রাজধানীও কিন্তু চণ্ডীগড়। হরিয়ানার রাজধানীও কিন্তু চণ্ডীগড়। তাহলে পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, আর চণ্ডীগড় তো নিজে ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রীয় শাসিত অঞ্চল, চণ্ডীগড়ের রাজধানীও কিন্তু চণ্ডীগড়, এটা হবে। আচ্ছা, জর্জ বেকার বা হারবার্ট বেকার, এই জর্জ বেকার বা হারবার্ট বেকার ইনি কিন্তু আমাদের যে পার্লামেন্ট হাউস আছে, পার্লামেন্ট হাউস, এই পার্লামেন্ট হাউসের যেটা ওল্ড পার্লামেন্ট হাউস, তার ডিজাইনার কিন্তু এই জর্জ বেকার, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে যে নতুন দিল্লির যে স্থাপত্যিকার বা ডিজাইনার, সেটা সঠিক উত্তর হবে অপশান বি। এই ছিল আজকে রেলওয়ে এনটিপিসি CBT 1-এর সেট 2 এর একটি সেট, ঠিক আছে। কোশ্চেনগুলো কেমন লাগছে তোমরা দেখো এবং কোনো প্রশ্ন ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ, বাই।